চারিদিক থেকে ঘিরে রেখেছে সেনা। বাংলাদেশে অ্যাকশন মোডে সেনা এবং সব মিলিয়ে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরিরকে মোকাবিলায় ঢাকায় রণক্ষেত্রের ছবি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেয়া হয়েছিল এমন সতর্কবার্তা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সেনাপ্রধান ওয়াকার ও জাতিসংঘের কি কমিটমেন্টের কারণে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনার পতনের পেছনে মূলত জাতিসংঘের ক্রেডিট কতটুকু নাকি ছাত্র জনতার তীব্র আন্দোলনই ছিল মুখ্য হাসিনার পতনের কারণ। কেননা সেনাপ্রধান ওয়াকার ঠিক হাসিনা পালায়নের পূর্বে তার সঙ্গে যে আলাপচারিতায় লিপ্ত হয়েছিল, এটা কি বাধ্যকতায় নাকি নিজ দেশ ও দায়িত্ব থেকে, কোনটা? আজকের এই তদন্ত জানলে আপনার চোখ কপালে উঠে যাবে যে সেনাপ্রধান ওয়াকার আসলে কি ভারতের নাকি বাংলাদেশের নাকি জাতিসংঘের চাপের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আচ্ছা, জিরো আওয়ারে আপনাদের জানিয়েছিলাম যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর মোকাবিলায় জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশের সেনা। আর তার ঠিক 4 ঘন্টা পর 4টে চতুষ্কোণে আপনাদের জানাই চারিদিক থেকে ঘিরে রেখেছে সেনা। বাংলাদেশে অ্যাকশন মোডে সেনা এবং সব মিলিয়ে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরিরকে মোকাবিলায় ঢাকায় রণক্ষেত্রের ছবি। সিএনএর খবর শিলমোহর 12টা 0 আওয়ারের পর 4 ঘন্টা 4টে চতুষ্কোণে আপনাদের জানাবো পর একেবারে ছত্রে ছত্রে যে খবর আপনাদের জানিয়েছিলাম সেখান থেকে নির্ধারিত সময় 6 ঘন্টা আগেই দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চরম গোপনীয়তায় দেশে ফিরলেন দেশের সেনাপ্রধান, খিলাফত নিকেশে কঠোর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি গত কয়েক মাস যাবৎ একের পর এক অশান্ত, হিংসা, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের সার্বিক অবস্থার মাঝে এবার জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি রুখতে মোকাবিলায় কঠোর। তার কারণ মার্চ ফর খিলাফত, তা মোকাবিলায় সেনা যে নতুন পথ দেখিয়েছে। আজ সকাল থেকেই আপনাদের জানিয়েছিলাম, আরো বিস্তারিত সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় জিরো আওয়ারে আপনাদের জানিয়েছিলেন এবং পরতে প্রত্যেক মুহূর্তে একই ছবি ধরা পড়ছে তার। সত্যজিৎ ঠিক একইভাবে নির্দিষ্ট 6 ঘন্টা আগে সেনাপ্রধান যাতে দেশে ফিরবেন তার কৌশল এবং অন্যদিকে পাল্টা হুমকি হুঁশিয়ারি ফিরতে দেব না যে কথা তুমি জানিয়েছিলে, একদম ছত্রে মিলল। সর্বশেষ কি অবস্থা সামনে আসছে সত্যজিৎ? একদম, তুমি একটা কথা গুরুত্বপূর্ণ বলেছো যে একদম কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন সেনাপ্রধান এই জঙ্গি নিকেশের ক্ষেত্রে অভিক, এবং সেই ছবিটাই আমরা আস্তে আস্তে তুলে ধরবো। যেটা অভিক বলছিলেন যে কিভাবে এই মুহূর্তে আমরা সকালে বলেছিলাম, মনে করে দেখবেন আপনারা, যে আজকে হিজবুত তাহরির তারা এই বায়তুল মোকাররম যে মসজিদ গুলিস্তানে আছে, যেখান থেকে মাত্র 2 কিলোমিটার হলো প্রেসিডেন্টের বাসভবন অর্থাৎ এই বঙ্গভবন, এবং মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে সেনানিবাস, এবং মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে যে অন্যান্য যে প্রশাসনিক ভবনগুলো। আমরা বলেছিলাম যে এখানে কয়েক লক্ষ জঙ্গি সমাবেশ আজকে করবে হিজবুত তাহরির নিষিদ্ধ জঙ্গি সংগঠন। আমরা সকালে বলেছিলাম যে এখান থেকেই তারা উত্তরের গেট, ওই ধর্মীয় স্থানের উত্তরের গেট থেকে তারা বেরিয়ে তারা আক্রমণ চালাতে যাবেন, এবং সেই বিষয়টা এবার ছত্রে মিলছে এবং হিজবুত তাহরির তরফে তারা ব্যাপক আক্রমণ চালাচ্ছে এই মুহূর্তে ঢাকা জুড়ে। একের পর এক যে সরকারি বাসভবন বা সরকারি কর্তাদের যে অংশ, সেখানে তারা দখল নেওয়ার চেষ্টা করছিল। একদম দফায় বোম চার্জ তারা করেছে, বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বারংবার। এবং যে কথা আমরা আগেই বলেছিলাম যে সেনা প্রধান তিনি ফিরবেন, এই সম্ভাবনাই ছিল চরম, এবং যে তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে এবং মৌলবাদীদের কাছে ভীষণ খারাপ খবর। মৌলবাদীরা একেবারে তারা সিঁদুরে মেঘ দেখতে পারেন এই খবরের থেকে। সেই খবরটি হলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান তিনি ব্যাক করে গেছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে ফিরে এসছেন এবং তিনি শাহজালাল এয়ারপোর্টে নামেননি অনেক গোপনীয়তার কারণে। পরিবর্তে তিনি নেমেছেন তেজগাঁও যে এয়ারপোর্ট আছে বাংলাদেশে, সেই তেজগাঁওয়ে তিনি অবতরণ করেছেন। কেন তিনি তেজগাঁওয়ে অবতরণ করেছেন? তার কারণ হলো তেজগাঁওয়ে পুরোপুরি সামরিক নিরাপত্তায় সেনাপ্রধান তিনি অবতরণ করেছেন বলে আমরা জানতে পারছি। কিছু আগে তিনি অবতরণ করেছেন এবং নির্ধারিত সময়ের 6 ঘন্টা আগে তিনি অবতরণ করেছেন। এরপর আমাদের তথ্য আসছে তিনি সোজা চলে যান একেবারে সেনানিবাসে, এবং তিনি নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ মোতাবেক ঢাকার যে 24 ডিভিশন আছে সেই 24 ডিভিশনের যারা আধিকারিক সেনা তারা এই মুহূর্তে ঢাকার রাস্তায়। হিজবুত তাহরির ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে
এবং এই 24 ডিভিশনের ব্যাপক অ্যাকশনে ইতিমধ্যে পিছু উঠতে শুরু করেছে হিজবুত তাহরির এবং মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন অংশে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন-পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ দেয়া হয়েছিল এমন সতর্কবার্তা। বিবিসির হার্ড টকে এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হার্ড টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকার তুর্ককে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। গত 5 আগস্ট থেকে শুরু করে গত 7 মাসের গভীর তদন্ত রিপোর্ট এবং তদন্ত শেষে ব্যাপকভাবে শেখ হাসিনার ইস্যুতে ফেসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার। আসুন কিভাবে কোন কোন অপরাধের কারণে ওয়াকারের জেল হতে পারে বা গ্রেফতার হতে পারে, বিস্তারিত জানবো রিপোর্টে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা তথ্য সামনে আসলো। সেটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যেই পলায়ন এবং পতন, সেই সময়কার পরিস্থিতির উপরে ফলকার তুর্ক, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, তিনি বলছেন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম। অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, গণঅভ্যুত্থান শুরু হলো, সেই সময় সেনাবাহিনী যাতে ছাত্র জনতার উপর গুলি না চালাতে পারে, আক্রমণ না করতে পারে, সেই জন্য তাদেরকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এবং সেনাবাহিনী সেই সতর্কতাটা মাথায় রেখেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। সেই কারণেই একটা পরিবর্তন এসছে যে সেনাবাহিনীকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, ফলকার তুর্ক নিজেই এটি প্রকাশ করেছেন। এখানে খবরে বলা হচ্ছে, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এই কথা বলেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ড টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার তুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ মেনে সব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। অর্থাৎ বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাতে এই হাই কমিশনার বা হাই কমিশন, জাতিসংঘের এই প্রতিষ্ঠান, মানে তার কোনো ক্ষমতা নেই। তখন উদাহরণ হিসাবে তিনি বলছেন যে না, এটা সত্য না। বাংলাদেশের যখন কি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে,
ছিল, তখন সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতি উল্লেখ করে বলা হয়েছিল যে যদি সেনাবাহিনী আক্রমণ করে, গুলি চালায়, হতাহতের ঘটনা ঘটে, মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে বহিষ্কার করা হবে, প্রত্যাহার করা হবে এবং সেই ব্যাপারে হাইকমিশন উদ্যোগ নেবে। দর্শক দেখেন ফলকার টুর কি বলছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করতে পারি। এটা একটা আশা ভরসা ছিল যে তারা যাতে, অর্থাৎ ওই ছাত্র জনতা আশা করছিল যে জাতিসংঘ একটা পদক্ষেপ নিক। বলছেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।